দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, হাওরে চালের ক্ষতি 2 লাখ টন, দাম বাড়ছে। এতে বলা হয়েছে, বোরো মৌসুমে সাধারণত চালের দাম কমে, তবে এবার তা বাড়ছে। সরকারি হিসেব অনুযায়ী হাওরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতির পরিমাণ 2,14,000 মেট্রিক টন চাল, যা বোরো মৌসুমে মোট উৎপাদনের মাত্র 1%। কিন্তু বাজারে এর প্রভাব পড়া শুরু করেছে জোরে সোরেই। গত 3-4 দিনে চালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা হারে বেড়েছে। খুচরায় এখনো এর প্রভাব পড়েনি। সরকারি কর্মচারীদের নতুন বেতন জুলাই থেকে শুরু। এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। প্রতিবেদনে বলা হচ্ছে, বেতন কাঠামোয় প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। প্রস্তাবিত কাঠামোয় 100 থেকে 140% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে গ্রেড থাকছে আগের মতোই 20টি। কমিটির সুপারিশ হচ্ছে 3 অর্থবছরে 3 ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে। প্রথম 2 অর্থবছরে দেয়া হবে 50% করে মূল বেতন, তৃতীয় অর্থবছরে দেয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন, আর তা কার্যকর হবে 1 জুলাই থেকে। প্রস্তাবিত বেতন কাঠামোয় 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রথম পাতায় একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা ছাত্রদের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, গণরুম গেস্টরুম বন্ধ হয়েছে, ট্যাগ দিয়ে নির্যাতন থামেনি। অভ্যুত্থান উত্তর বিশ্ববিদ্যালয় শিরোনামে ধারাবাহিক এই অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে আজ বলা হয়েছে, কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যেন আগের মতো হল দখল, গণরুম গেস্টরুম সংস্কৃতি চালু করতে না পারে, এটাই শিক্ষার্থীদের চাওয়া। এখনো পর্যন্ত গণরুম গেস্টরুম নির্যাতন বন্ধ রয়েছে, তবে ট্যাগ দিয়ে নির্যাতন থামেনি। আওয়ামী দোসর সহ বিভিন্ন ট্যাগ দিয়ে এই নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দৈনিক সমকালের শিরোনাম, দুবাইয়ে এক চক্রের কাছে জিম্মি 14 বাংলাদেশি নারী। 2 কলামের এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, গত 14 মে বিমানবন্দরে তরুণী উদ্ধারের মাধ্যমে বেরিয়ে এসেছে নারী পাচার চক্রের খোঁজ। রেস্তোরাঁ, বিউটি পার্লার, দোকানে চাকরি দেওয়ার কথা বলে ডান্স বার ও নাইট ক্লাবে কাজ করতে বাধ্য করা হয় নারীদের। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি একটি দল এই চক্রের মূল হোতা। তাদের হাতে এখনো জিম্মি রয়েছে 14 বাংলাদেশি নারী। তদন্তে তা বেরিয়ে এসেছে। সেই নারীদের উদ্ধারে ইন্টারপোলের সহায়তা চাইবে সিআইডি। গতকাল হাইকোর্ট রুল জারি করেছে, রাস্তায় হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়। এই রুলের প্রেক্ষিতে ঢাকা সিটি কর্পোরেশনের হকার্স মার্কেট নিয়ে 4 কলামের একটি বক্স প্রতিবেদন তৈরি করেছে দৈনিক সমকাল। শিরোনাম, হকার্স মার্কেটে হাতে গোনা হকার। এতে বলা হচ্ছে, ঢাকা সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটগুলোর সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতি 10 দোকান মালিকের মধ্যে 9 জনই ভাড়া নেওয়া। এদের মধ্যে মাত্র 1 জন রয়েছেন যিনি অতীতে সড়কে হকারের কাজ করতেন। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, পুরো মার্কেটের 5 থেকে 10% দোকান বরাদ্দ পেয়েছে সড়কের প্রকৃত হকাররা। বাকি দোকান কৌশলে বাগে নিয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, তাদের আত্মীয় বা বড় ব্যবসায়ী এবং প্রভাবশালী চক্র। সবাই কোনো না কোনোভাবে রাজনৈতিক পরিচয়ধারী। 2 সিটি কর্পোরেশনের অধীনে এমন 129টি মার্কেট রয়েছে, যার অধিকাংশ দোকানই এভাবে দখল নেওয়া। পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে অনলাইন পশুর হাট নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, সরকারি উদ্যোগ সফল হয়নি, বেসরকারিতে জমজমাট। এতে বলা হচ্ছে, ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরের ক্রেতাদের একটি বড় অংশ এখন কোরবানির পশু কিনতে ঝুঁকছে অনলাইন প্ল্যাটফর্মে। তবে দ্রুত বিকাশমান এই ডিজিটাল বাজারে করোনা মহামারীর সময় বহুল আলোচিত সরকারি ডিজিটাল হাট এখন পুরোপুরি বন্ধ। টানা 5 বছর এই হাট সফলভাবে চললেও তা অজ্ঞাত কারণে এখন বন্ধ রয়েছে। 2020 সালে সরকারি ডিজিটাল হাটে পশু বিক্রি হয়েছিল 27,000, 2021-এ 3,87,000-এ গিয়ে দাঁড়ায়। আর সেই হাট এখন অব্যবস্থাপনা ও সরকারি নজরদারির অভাবে পুরোপুরি বন্ধ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতার শেষ অংশে। শিরোনাম, নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণার ধুম। এতে বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন আবার নির্দলীয় পদ্ধতিতে আয়োজনে আইন সংশোধন হলেও নিজেদের সমর্থিত প্রার্থী ঘোষণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী এর মধ্যে অধিকাংশ জায়গায় তাদের প্রার্থী ঘোষণা করেছে।
প্রকাশ্যে প্রার্থী ঘোষণা দিচ্ছে এনসিপি, ইসলামী আন্দোলন সহ বাকি অনেকগুলো দলই। যদিও এই দলগুলোরই দাবি ছিল স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে হতে হবে। আর এই পরিস্থিতিতে চিন্তিত সিইসি উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কাও জানিয়েছে কমিশন। এর মধ্যেই সরকার জানিয়েছে সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভোটের প্রক্রিয়া। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ঈদ যাত্রায় ভোগাবে যানজট। ৭ মহাসড়কে যানজট প্রবণ ৯৪ স্থান চিহ্নিত করেছে সরকার। তবে এই ৯৪ স্পট ছাড়াও ঈদ যাত্রায় যানজট ভোগাবে আশঙ্কা বিশেষজ্ঞদের, যার মূল কারণ নানা রাস্তায় খানাখন্দ, মেরামত ও চলমান উন্নয়ন কাজ। এছাড়া সড়ক লাগোয়া শপিং মল, বাজার ও পশুর হাটও যানজটের অন্যতম কারণ হবে বলছেন সংশ্লিষ্টরা। এর সাথে রয়েছে ফিটনেসবিহীন অতিরিক্ত গাড়ির চাপ। ঈদ উপলক্ষে সড়ক পথে ঢাকা ছাড়তে পারে অন্তত ১ কোটি মানুষ। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, চাপে আছে মাঠ প্রশাসন। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল জনবান্ধব ও সাধারণ মানুষের প্রতি দরদি প্রশাসন গড়ে তোলার, কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপে প্রধানমন্ত্রীর এই নির্দেশ পরিপালনে মাঠ প্রশাসনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ডিসি ও ইওনো এই চাপের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, এসব কর্মকর্তাদের দপ্তরের নানা শাখার কর্মচারীরাও আছেন রাজনৈতিক চাপের মধ্যে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ডিসি ইওনোদের সাথে সাক্ষাৎ করতে পারছে না সাধারণ মানুষ। এতে ক্ষুণ্ণ হচ্ছে সরকারের ভাবমূর্তি। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, কমছে মাতৃদুগ্ধপান, ভুগছে শিশুরা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালিত ২০২৫ সালের একটি জরিপে পাওয়া তথ্য বলছে, দেশে জন্মের ১ ঘন্টার মধ্যে নবজাতককে মাতৃদুগ্ধ পান করান মাত্র ৩০% মা। ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে একচাটিয়া মাতৃদুগ্ধ পানের হার মাত্র ৫৭%, যা আগের তুলনায় অনেক গুণ কমেছে। আর এর ফলে হামসহ বিভিন্ন সংক্রামক রোগের কারণে প্রাণ যাচ্ছে শিশুদের, বাড়ছে আক্রান্তের হারও। মাতৃদুগ্ধ পান না করানোর কারণেই পুষ্টিহীনতা বেড়ে গিয়ে কমেছে রোগ প্রতিরোধক ক্ষমতাও। এর পাশেই ৩ কলামের একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি আসন্ন বাজেট প্রসঙ্গ নিয়ে। শিরোনাম, ১০০ টাকা ব্যয়ে ১৪ টাকা যাবে সুদ পরিশোধে। আসন্ন বাজেট ২০২৬-২৭ আলোকে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, অতীত সরকারের নেওয়া বিপুল পরিমাণ ঋণের সুদ পরিশোধে বর্তমান সরকারকে গুনতে হচ্ছে বড় অঙ্কের অর্থ। চলমান উন্নয়ন প্রকল্প টিকিয়ে রাখতেও ঋণের উপরই বেশি নির্ভরশীল হতে বাধ্য হচ্ছে সরকার। এর ফলে বাজেটের ব্যয় খাত ধরা প্রতি ১০০ টাকার ১৪ টাকাই চলে যাবে অতীত সুদ পরিশোধে। আর এ খাতে ব্যয় হবে মোট ১,২৭,৫০০ কোটি টাকা। আজকের পত্রিকার শেষ পাতার শিরোনাম, ভেঙে পড়েছে চামড়া শিল্প। এতে বলা হচ্ছে, চট্টগ্রামে ৩ দশকে ২২টি ট্যানারির মধ্যে ২১টি বন্ধ রয়েছে। এর মধ্যে আসন্ন কোরবানির মৌসুমে ৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে লবণের দাম বাড়ায় সংকট আরও তীব্র হয়ে উঠতে পারে আশঙ্কা সংশ্লিষ্টদের। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের হাসপাতালে ইঞ্জেকশন দিয়ে মারতে চিকিৎসকদের হুমকি দিয়েছিল তৎকালীন রাজনৈতিক নেতাদের অনেকেই। এমনই সাক্ষ্য এসেছে ট্রাইব্যুনালে। আর এ নিয়েই ৩ কলামের একটি প্রতিবেদন করেছে আজকের পত্রিকা তার শেষ পাতায়। এতে বলা হচ্ছে, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল ইসলাম ও আরেক কর্মকর্তা মোহাম্মদ রাহাত বিন আলম গ্রেফতার হয়েছেন। এদেরই দেয়া জবানবন্দি থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। আন্দোলনে আহতদের ইঞ্জেকশন দিয়ে মারতে চিকিৎসকদের লাগাতার হুমকি দিত আওয়ামী লীগের লোকজন, বলছেন তারা। দৈনিক আমার দেশের শিরোনাম, বিএসএফকে বিরচিত জবাব বিজেপির। প্রতিবেদনে বলা হচ্ছে, গত সোমবার বিকেলে সিলেট সীমান্তে বিএসএফ এর অতর্কিত ও বেআইনি গুলিবর্ষণের ঘটনায় গর্জে ওঠে বিজিবির অস্ত্র। সিলেট সীমান্তে সেই গোলাগুলিতে পিছু হটে ভারতীয় বাহিনী। বিজিবির কড়া জবাবে পরিস্থিতি এখন শান্ত। টহল ও নজরদারি আরও জোরদার করেছে বিজিবি। বিএসএফ এর আগ্রাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বিজিবির। গত ২ বছরে স্থানীয় জনতাও রুখে দিয়েছে বিএসএফ এর অবৈধ অনুপ্রবেশ, বলা হচ্ছে রিপোর্টটিতে। মন্ত্রিসভার আকার বাড়ছে, ঠাঁই পেতে পারেন শরিকেরাও। এই শিরোনামে একটি 2 কলামের প্রতিবেদন করেছে দৈনিক আমার দেশ। এতে বলা হচ্ছে, মন্ত্রিসভা সম্প্রসারণ এবং বড় ধরনের রদবদলের জোর আলোচনা চলছে সরকারের ভেতরে। বর্তমান 50 সদস্যের মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন আরও 7 থেকে 8 জন নতুন মুখ।
নবীন প্রবীণের সমন্বয়েই থাকছে এই সভা। নতুন করে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন আরও কয়েকজন, আরও অন্তত 2 উপদেষ্টাও নিয়োগ হতে পারেন বলছে রিপোর্টটি। দৈনিক আমার দেশের শেষের পাতায় 2 কলামে গুরুত্ব দিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু। এই শিরোনামে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দাম বাড়ানো বিষয়ে সরকারের প্রস্তাবে পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি 1.20 থেকে 1.50 টাকা পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই প্রস্তাবের উপর আজ বুধবার থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হচ্ছে 2 দিন ধরে গণশুনানি। এর পরপরই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হবে।